আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 17 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। এটা কি আবিদ? নিশ্চয়ই এবারই নতুন কাজের মেয়ে। বাকুড়ি যেন পুরো হলরুমকে স্তব্ধ করে দিল। এমন কথা কেউ আশা করেনি। মুস্কানের সাথে আসা বন্ধুগণ রেগে কটমট করে তাকালো মুস্কানের দিকে। মেয়েটার মুখে এমন হাসি লেগে আছে যেন কথাটা নিতান্তই সামান্য বাক্য। আর সে নিষাদকে চিনতে পারেনি। যদিও মুস্কানের নিষাদকে চিনতে পারার কথা ছিল না, তবে সেদিন তো দেখেছিল। তাই আজ এই বাড়িতে দেখার পর চতুর মুস্কানের বুঝতে বাকি নেই যে এটাই রায়ানের বউ। আবিদরা সবাই চোখ ঘুরিয়ে নিষাদের দিকে তাকালো। মেয়েটা সবার সামনে এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়েছে। নিষাদ সবাইকে তার পানে তাকাতে দেখে হাসার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা সফল হতে পারো না। আবিদের প্রচন্ড রাগ হলো। এমনিতেই সে এখানে আসতে চায়নি, এখন আবার এই মেয়ের এমন কথা। সে রেগে বলল, কি সব বলছিস মুস্কান? ও এই বাড়ির কাজের মেয়ে হতে যাবে কেন? ও তো রায়ানের। ও, মনে পড়েছে, তুমি তো রায়ানের অ্যাসিস্ট্যান্ট মেয়েটা, তাই না? তাহলে এই বাড়িতে আছো কেন? নিশ্চয়ই আশ্রিতা হিসেবে পড়ে আছো, তাই না? কথাটা শ্রবণ হতে নিষাদের চোখ দুটো ভিজে উঠল। অনেক কষ্টে তা গড়িয়ে পড়া থেকে আটকালো নিষাদ। আবিদরা পুনরায় কিছু বলতে যাবে তার পূর্বেই মুস্কান পুনরায় বলল, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু এনে দেবে প্লিজ? কিছু মনে করো না, তোমাকে বলছি বলে। এখানে কোনো কাজের লোককে দেখছি না তো, তাই। নিষাদের অপমানে মাথা নিচু হয়ে এলো, তবুও মুখে কিছু উচ্চারণ করো না। আবিদের সামনে থেকে সরে কিচেনের দিকে যাওয়া ধরতে দেখলো তার শাশুড়ি শরবত নিয়ে এগিয়ে আসছে। পেছনে চাচি শাশুড়িও আছে, তিনি ওখানে স্থির দাঁড়িয়ে রইল। নিষাদ শাশুড়ির কাছে দাঁড়িয়ে ধরা করায় বলল, আমাকে দিন আম্মু, আমি দিচ্ছি। রিমি নওয়াজ কিচেনে থাকা এখানকার কথা শুনতে পায়নি, কিন্তু নিজের পুত্রবধূ নতমস্তক আর ধরা স্বর শুনে কিছু একটা বোঝার প্রচেষ্টা চালালো। নিষাদকে বাধা দিয়ে নিজেই নিয়ে যেতে চাইলো, কিন্তু নিষাদ ওনার হাত থেকে ট্রেটা নিয়ে সামনে অগ্রসর হলো। দুপা এগিয়ে আসতেই হঠাৎ কিছু একটা সাথে পা বেঁধে পরিচিতি নিল। নিজেকে কোনো মতে ধরে রাখতে পারলেও হাতের ট্রে থেকে একটা গ্লাস সহ শরবত সব মুস্কানের গায়ের উপরে পড়ো। এটা পরিলক্ষিত হতে নিষাদ ভীত হলো। তার শাশুড়ি তার কাছাকাছি দৌড়ে এসে ট্রেটা হাতে নিল। নিষাদ মুস্কানের সরি বলতে মুখ খুলবে, তখন মুস্কান দাঁড়িয়ে পড়ে চিৎকার করে বলে উঠল, বেয়াদব মেয়ে, চোখে দেখতে পাও না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। তুমি জানো এটা কত দামি পোশাক? জীবনে চোখে দেখেছো এসব? 2 টাকার মেয়ে একটা। আবিদ মুস্কানের সামনে থাকায় স্পষ্ট দেখেছিল মুস্কান নিজের পা বাড়িয়ে নিষাদকে ল্যাং মেরেছিল। নিষাদ নিজেও হয়তো ওটা বুঝতে পেরেছে, কিন্তু মেয়েটা যে কিছুই বলবে না তা তো ভালোই বুঝতে পারো আবিদ। আবিদের মনে হলো মুস্কানকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। সে উঠেও দাঁড়ালো ইচ্ছেটা পূর্ণ করতে। তখন তার দৃষ্টি পড়ল দরজার দিকে। রায়ান দাঁড়িয়ে আছে কঠোর অভিব্যক্তিতে। এক হাতে ধরে রাখা নিষাদের ফেরে আসা কলেজ ব্যাগটা আর অন্য হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের চাহনিতে আক্রোশ স্পষ্ট, কিন্তু তা কার প্রতি? রায়ানকে দেখতে পেয়ে আবির দাঁড়িয়ে পড়ল। তখনই কানে প্রবেশ করে নিষাদের ব্যথিত স্বর, যে ভুল না করেও সব আরব মাথা পেতে নিতে চাইল। সরি আপু, আমি বুঝতে পারিনি। মুস্কান কি এতেই থেমে থাকার মেয়ে? হয়তো তার পরিকল্পনা আরো প্রসারিত। সে পুনরায় অপমানজনক কিছু বুড়ি আওড়াবে, তার আগেই ঘটে গেল এক অভাবনীয় কাজ। সেকেন্ড 2 পেরোতেই রায়ান হেঁটে এসে নিষাদের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। নিষাদের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি প্রয়োগ করে নরম গালটায় চড় মেরে বসল। রায়ানের রাগ যেন চরম সীমায় পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ বিস্ময়কর দৃষ্টি মেরে তাকিয়ে রইল। ছেলের কর্মকাণ্ড চাক্ষুষ হতেই রিমি নেওয়াজ ছেলের উদ্দেশ্যে রেগে চিৎকার করে উঠল, রায়ান! মায়ের চিৎকারে কোনো সাড়া দিতে দেখা গেল না রায়ানের মাঝে। নিষাদ টলমলে দুটো চোখ মেলে তাকালো নিজ স্বামীর পানে। নিজের মনে প্রশ্ন জাগলো, তার দোষটা ঠিক কি সে যে ওই মেয়েটার সামনে তাকে চর মেরে বসলো? এর মাঝে রিমি বেগম ট্রেটা একটা টি টেবিলের ওপর রেখে দিয়ে ছেলের সামনে এসে দাঁড়ালো। তিনি নিজের ছেলের এমন রূপ কল্পনা করেননি। রেগে পুনরায় চিৎকাররত স্বরে আওড়ালো, তুমি নিষাদকে চর মারে কেন? বউ মানো না তাই বলে যা খুশি করবে নাকি? আমার এখন মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছি এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে। তোমার মত থেকে এমনটা আশা করিনি রায়ান। আজ তোমার আব্বু আসুক, এর শেষ দেখেই ছাড়বো আমি। রিমি বেগম থামতেই মুস্কান ক্রুর হেসে বলে উঠল, আপনি রায়ানকে কেন বকছেন আন্টি? আপনি দেখেননি মেয়েটা কিভাবে আমার উপর গ্লাস ফেলে দিল? দোষ তো ওই মেয়েটারই। আর কিছু বলতে চাইল না রিমি বেগম। অগ্নিছড়া চোখ নিয়ে মুস্কানের পানে তাকিয়ে একই স্বরে বলে উঠল, তোমার মুখ থেকে আমার বৌমার দোষ গুণ শুনতে চায় না। রায়ানের বন্ধু বলে ছেড়ে দেবো না আমি। চুপ থাকতে না পারে বেরিয়ে যাও। অমন রক্তছড়া চাহনি আর অপমানজনক বাক্য শুনে থেমে গেল মুস্কান। কিছুটা অপমান বোধ করলো, কিন্তু পরবর্তীতে কি হয় দেখার জন্য দাঁড়িয়ে রইল। এখানে থাকা প্রতিটা মানুষই নিশ্চুপ। রায়ান আর দাঁড়িয়ে থাকলো না। নিষাদের একটা হাত নিচের দাঁড়িয়ে হাতের আজডায় নিয়ে নিষাদকে নিয়ে উপরের দিকে হাঁটা ধরল। নিষাদের পায়ে পা মিলিয়ে চলতে কষ্ট হলেও কোনো শব্দ উচ্চারণ করলো না। ছেলেকে এভাবে মেয়েটাকে নিয়ে যেতে দেখে রিমি বেগম পুনরায় পিছু রেখে উঠল। রায়ান, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো বলছি, মেয়েটাকে রেখে যা। রায়ান থামলো, তবে মায়ের কথায় কিনা বোঝা গেল না। পেছনের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে মুস্কানের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এখনই এই বাড়ি থেকে বের হ। আর যেন কোনোদিন তোকে আমার বাড়ির বউ বা এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। এতদিন বন্ধুর ভালো রূপ দেখেছিস, আজ থেকে সব শেষ। অন্য এক রায়ানকে দেখার জন্য তৈরি থাকিস। মুস্কান এবার অপমানিত হয়ে রাগে গজগজ করে উঠল। সে তো ভেবেছিল রায়ান বউর উপর রেগে গেছে, মানে থেকে তার পরিকল্পনায় সফল হয়েছে। নিশ্চয়ই বউকে ভুল বুঝবে। রেগে তো আছে, কিন্তু পরিকল্পনা যে একটুও কাজ করেনি তা ভালোই বুঝতো মুস্কান। শেষ একবার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই রায়ান বাদ সাধ।
চিৎকার করে পুনরায় বলল, আই সে গেট আউট, জাস্ট লিভ মাই হাউস। এমন চিৎকার করা কণ্ঠ শুনে কাছে দাঁড়িয়ে থাকা নিশাত চলে উঠল। মুস্কান অপমানে আর কিছু বলতে পারল না। নিজের ব্যাগ নিয়ে নিশাতের দিকে একটা আক্রোশপূর্ণ চাহনি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুস্কান যা করেছে তারপর আর কেউ মেয়েটার সাথে যাওয়ার প্রয়োজন মনে করল না। মুস্কান যেতে রায়ান পুনরায় নিশাতকে নিয়ে নিজের কক্ষপানে ছুটে গেল। রিমি বেগম ডাকলেও সাড়া দিল না। রায়ান যেতেই সবাই ধপ করে যার যার জায়গায় বসে পড়ল। এই বাড়িতে এমন কিছু ঘটবে তারা এক মুহূর্তের জন্য ভাবেনি। সবকিছু কেমন ঘেটে হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটার সাথে আর কি করে রায়ান এখন এটাই দেখার বিষয়। রুমে এনে নিশাতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল। নিশাত ভারসাম্য হারিয়ে দুকদম পিছে গিয়ে দাঁড়ালো। সব খারাপের মাঝে একটু আগে যখন রায়ান ওই মেয়েটাকে বলল তার বউয়ের থেকে দূরে থাকতে, তখন নিশাতের এক মুহূর্তের জন্য সব যেন কষ্ট গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার হাতটা এইভাবে ঝাড়া দিয়ে ফেলে দেওয়ায় সেই কষ্ট ফিরে এসে নিশাতকে জড়িয়ে নিল। এবার আর চোখ দুটো বাঁধতে চাইল না। নিশাত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল যাতে রায়ানের সামনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে না পড়ে। এর মাঝে রায়ান একটু কাছে এগিয়ে এসে রাগত স্বরে ধমকে উঠল, নিচে কোনো জবাব কেন দাও স্টুপিড? এমনিতে তো মুখ চলতে থাকে, তাহলে এখন কিছু কেন বলনি? নিশাত টলমলে চোখে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে তাকিয়ে রইল রায়ানের পানে। রায়ানের চোখ মুখ ক্রোধে জ্বলছে যেন। মুস্কান শুরুতেই যেন নিশাতকে অপমানজনক কথা বলেছিল, তখনই বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল রায়ান। রাগে তখনই অগ্নিমূর্তি ধারণ করেছিল। মন ছিল মুস্কান সব জানার পরও এমন অপমান করে কথা বলে এসেই ঠাঠিয়ে একটা থাপ্পড় মারতে। তবে আগে বউয়ের কর্মকাণ্ড দেখতে চেয়েছিল যখন মুস্কান পায়ের ধারা নিশাতকে ফেলে দিয়ে পুনরায় অপমান করার আর নিশাত সব বুঝতে পেরে অপমানগুলো হজম করে নিল, তখন সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ল নিশাতের ওপর। মেয়েটা বিকেলেও তার ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলতে পারেও আর এখন নিজের অপমানের জবাব দিতে পারে না। এটাই যেন সহ্য করতে পারে না রায়ান। আগের রাগ তো জমা ছিলই, তাই এখন নিশাতকে সরি আওড়াতে শূন্য তখন রাগের বশবর্তী হয়ে সবার সামনে নিশাতকে থাপ্পড় মেরে বসল। এই যে নিশাত এখনো চুপ মেরে আছে তা দেখে রায়ানের আরো রাগ প্রসারিত হলো। নিশাতের কাঁধে হাত রেখে হালকা চাকিয়ে পুনরায় গাঢ় ভারী কিশোরে বলল, এ মেয়ে চুপ করে আছো কেন? উত্তর দাও। নিচে চুপ ছিলে কেন? আমার সাথে কথা বলছো না ঠিক আছে, কিন্তু বিকেলে তো পিয়ার্সের সাথে হেসে হেসে কথা বলে, তাহলে নিচে কোনো জবাব কেন দাওনি? কেন সত্যিটা বলেনি? কোন সত্যি কথা বলছেন স্যার? জবাবের পরিবর্তে নিশাতকে প্রশ্ন করতে দেখে রায়ান বিস্ময় দৃষ্টি ফেলল। ভ্রু কুঁচকালো নিশাত চোখে চোখ রেখে পুনরায় জিজ্ঞেস করলো, কোন সত্যি বলতে বলেছেন বলুন? রায়ান রাগে দাঁতে দাঁত পিষল, গমগমে সুরে আওড়ালো, তুমি এই বাড়ির কাজের লোক বা কোনো আশ্রিত নও। এই সত্যিটা কেন বলনি? তাহলে কি বলতাম স্যার? এটাই বলতে তুমি এ বাড়ির বউ, মানে আমাকে বউ বলে স্যার? তাহলে এটা সত্য কি করে হলো? পুনরায় নিশাতকে নয়নে নয়ন মিলিয়ে শান্ত স্বরে এমন একটা প্রশ্ন করতে দেখে রায়ান চুপ মেরে গেল। নিশাতের কাঁধ থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল, একটু চুপ করে বলার জন্য হয়তো শব্দগুলো গুছিয়ে নিল মনে মনে। কিন্তু রায়ানকে চুপ করে থাকতে দেখে নিশাত ব্যথা মিশ্রিত হাসি বুড়িয়ে চোখ নমনীত করে বলল, শুধু বিয়ে হলে কেউ বাড়ির বউ হয়ে যায় না। স্বামী না মানলে তাকে মানুষ বাড়ির আশ্রিতা ভাবে, এটাই স্বাভাবিক। তাই এখানে কোনো ভুল দেখতে পাইনি আমি। তার কিছু বলার আগেই নিশাতের নিজের মতো করে উত্তর করতে দেখে আবারও রেগে গেল রায়ান। মেয়েরা দুদিন ধরে নিজের মতোই সব ভেবে যাচ্ছে আর তাকে কথা বলার বা তার কথা শোনার কোনো সুযোগই দিচ্ছে না। রায়ান বুঝলো এখানে থাকলে সে আরও রেগে যাবে, যাই মেয়েটার উপর ভারী পড়বে। তাই এই রুম থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিশাতে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে থমথমে কণ্ঠে উচ্চারণ করে স্টুপিড একটা। রায়ানকে যেতে দেখে নিশাতের চোখ ফুরে কপাল গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতর অসম্ভব কষ্ট অনুভব করলো। লোকটা একবার মুখ ফুটে উচ্চারণ করলো না যে তাকে বউ বলে মেনে নিয়েছে, মানে নিশ্চয়ই বলতো। তাহলে নিচে তখন কেন বউ শব্দটা উচ্চারণ করেছিল? মিথ্যে করেও অন্তত একবার স্বীকার করতো, তাহলে অন্তত তার মনের ব্যথাটা উপশম হতো। রায়ান নিচে নেমে এসে কারোর সাথে কোনো কথা না বলে কারো দিকে না তাকিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। রিমি বেগম দেখেও আটকালো না, তিনি আজ ছেলের উপর ভীষণ চড়ে আছে। কিন্তু রায়ানের বন্ধুরা এখনো এখানে উপস্থিত, তাই তো রায়ানকে বেরোতে দেখে সবাই তার পিছু নিল। রায়ান নিশাতকে থাপ্পড় মেরে ঠিক করেনি, তাই বলে বন্ধুরা তাকে একা তো আর ছেড়ে দিতে পারে না। একটা নির্জন লেকের পাড়ে বসে আছে চার বন্ধু, তবে নিয়ন বাতির আলোতে চারপাশটা আলোকময় হয়ে আছে। আজ আর কারো হাতে চায়ের কাপ উপস্থিত নেই, সবার চেহারা থমথমে। বাকি তিনজন রায়ানের ভাবগতি বোঝার চেষ্টা, সাথে আশায় কিছু না বলেও এখনো কারোর সাথে একটাও কথা বলেনি, আর তারাও এখনো অবধি কোনো প্রশ্ন করেনি। কিন্তু এই নীরবতাকে ভেঙে আবিদি প্রথম বাক্য আড়ালো, বউকে মেরে এসে এখানে দেবদাস সেজে বসে আসিস কেন? প্রশ্ন করে আবিদ একটু ভয়ে ভয়ে থাকলেও তার ভাবনা মতো কিছুই ঘটল না। শুধু শান্ত গম্ভীর স্বরের একটা প্রশ্ন ভেসে এলো, মুস্কানকে আমাদের বাড়িতে কেন নিয়ে গিয়েছিলি তোরা? শান্ত স্বর শুনে তিনজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রান্তই তার উত্তর করো, আমরা কেন ওকে নিয়ে যাব? ওই আমাদের ফোন দিয়ে বললো তোর বউকে দেখতে আসতে চায়, এমনভাবে অনুরোধ করো যে আমরা না করতে পারিনি। জবাবে রায়ান শান্ত রইল। আকাশ এবার প্রশ্ন জুড়ে দিল, আই থিঙ্ক তুই তখন সবই দেখেছিস,
তাহলে মেয়েটাকে মারি কেন? ওর ভুলটা কোথায়? প্রশ্নটা কানে যেতেই রায়ান গমগমে আওয়াজে তুলে বলে উঠল, মারবো না তো কি করবা? স্টুপিডটা সবসময় বকবক করতে পারে, অথচ কেউ তাকে অপমান করে কথা বলে চুপ মেরে যায়। কেন চুপ থাকবে? আমার সাথে কথা না বললে বলুক, অন্তত নিজের অপমানের জবাব তো দিতে পারতো। আবার প্রশ্ন করে আমি বউ মানি কিনা। নিজের কথা শেষ হওয়ার পরেও বন্ধুদের কারো কোনো আওয়াজ না পেয়ে রায়ান তাদের পানে তাকিয়ে দেখলো সব কয়টা গোল গোল চোখে তার দিকে তাই আছে। এমন তাকানোর হেতু খুঁজে পেল না রায়ান। কপালে ভাঁজ ফেলে ব্রু কুচকে বোঝার চেষ্টা করলো। তখনই আবিদ অবাক কণ্ঠে শোধালো, দোষ, তোর বউ বুঝি তোর সাথে কথা বলে না? এই জন্যই তোর এত রেগে গেছিস বুঝি? কিন্তু কথা কেন বলে না? রাগের মাথায় সে অনেক কিছু বলে ফেলেছে তা বুঝলো রায়ান। সে বন্ধুদের থেকে চোখ সরিয়ে নিল। তিনজনে ঠিকঠাক করে বসলেও প্রান্ত জিজ্ঞেস করো, তোদের দুজনের মাঝে কি কোনো ঝামেলা চলছে? তিনজন ভেবেছিল এই প্রশ্নের উত্তর পাবে না, কিন্তু তাদের ভাবনাকে ভুল করে দিয়ে রায়ান প্রত্যুত্তর সত্যটাই জানালো। সেদিন মুস্কান আমার কেবিনে এসে কিছু কথা বলেছিল, হয়তো সেই কথাই মেয়েটা আংশিক শুনেছে। আর তারপর থেকে আমার সাথে ঠিক মতো কথা বলছে না। তিনজনের কাছে সব পরিষ্কার হলো। আবিদ একটু সন্দেহ সুরে জিজ্ঞেস করে বসলো, হে দোস্ত, তুই কি ভাবি প্রেমে পড়েছিস? না মানে তুই তো বউ মানিস না, তাহলে বউ ভুল বুঝুক না বা তোর সাথে কথা না বলুক, তাতে তো তোর এত রেগে যাওয়ার কথা না। আবির থামতে রায়ান চোখ পাকিয়ে তাকে ধমকে উঠল, তোকে এত বেশি বুঝতে কে বলেছে? চুপ থাক, নয়তো পরবর্তী চর তোর গাড়ে পড়বে। ধমক পেয়ে আবির বাচ্চাদের মতো ঠোঁটের উপর একটা আঙুল দিয়ে চুপ করে বসল। আকাশ একটা হতাশ শ্বাস পেলেও তার বন্ধুর প্রেমে পড়েও যে তার স্বীকার করবে না এটা আকাশ ভালোই জানে। সে বন্ধুকে বোঝানোর স্বরে জিজ্ঞেস করো, তুই তো মুস্কান বা অন্য কাউকে ভালোবাসিস না? আর নিশাদ দেখতে শুনতেও ভালো, বয়স কম হলেও ম্যাচিউর আছে। আমার জানা মতে তার শ্যামলা বরণের জন্য তোর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে নিশাদকে মেনে নিতে তোর সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নেই। তৎক্ষণাৎ রায়ানের জবাবে পেয়ে হাসি ফুটে উঠল তিন বন্ধুর মুখে। তাদের কাছে স্বীকার না করে ওই ছেলেটা বিয়ে মেনে নিয়েছে তা তাদের কাছে জলের মতো স্পষ্ট। তবে সেসব নিয়ে কথা বাড়ানো না কেউ, নয়তো দেখা যাবে এই ছেলে রেগে তাদেরও মেরে বসতে পারে। আকাশ পুনরায় বোঝানোর স্বরে বলল, মেয়েটা এখনো ছোট, তাই তোর উচিত মেয়েটাকে প্রোটেক্ট করা, সবসময় আগলে রাখা। অথচ তুই মেয়েটাকে বুঝিয়ে বল সব ঠিক হয়ে যাবে। আজ এভাবে চর মেরে একদিন ঠিক করিস নি তুই। রাগটাকে নিজের আয়ত্তে আনতে শেখ দোষ, না হলে তুই পরে আফসোস করবি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।